প্রেমের নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা ৫৮। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। আই লাভ ইউ বউ। বরাবরের নেই আজও কলের প্রথমেই অপর প্রান্তের মানবটির হ্যালোর পরিবর্তে আই লাভ ইউ বলল। বড্ড অস্বাভাবিক ঠেকল তিহুর কাছে। নাহিয়ান ফোনটা কানে চেপেই বেরিয়ে গেল বিমানের লাউঞ্জ থেকে। বিদেশের মাটিতে দীর্ঘ নিবাস আর জীবনের ওপর দিয়েই বয়ে চলা এক কালবৈশাখী ঝড়, সবটা যেন আজ নিমিষেই ফিকে। নীল আর তিহুর জীবন অনিশ্চয়তায় কালো মেঘ জমিয়েছে। তা কাটিয়ে আজ যেন পরম শান্তিতে বাংলাদেশে ফিরছে তারা। প্রিয় মাতৃভূমি মাটির সোদা গন্ধ নেওয়ার জন্য ছটফট করছে মনটা। আর তাদের এই প্রত্যাবর্তনের মিছিলে বড় সারথি হয়ে আছে নাহিয়ান। বহুদিনের কর্মব্যস্ততার ছোটাছুটি থেকে এক দীর্ঘ ছুটি নিয়েছে সে। বিমানের লাউঞ্জে অপেক্ষমান ছিল তারা সকলেই। হুট করে একটা ফোন আসে নাহিয়ান তৎক্ষণাৎ হ্যালোর পরিবর্তে এমনটাই বলতেই বেরিয়ে গেছে মুখ দিয়ে। তিহু চমকে নীলের দিকে চেয়ে বলল, নাহিয়ান ভাই এমন করলো কেন? নীল এক ঝলক তাকালো মাত্র প্রস্থান করা নাহিয়ানের দিকে, মৃদু হেসে বলল, হি ইজ লাইক দ্যাট। বউ কল দিলে দিন দুনিয়ার হুঁশ থাকে না ওর। তিহু চোখ দুটো সরু করে বলল, তাহলে ঠিক আছে। নীল কেবল বেকুব সাজলো তিহুর এমন কথায়। মানে মানে আমার কথা আর আপনার মাথা সরুন এখন। তিহু সামান্য সরে নিতেই নীল তার এক ঝাটকায় নিজের বক্ষদেশ বরাবর এনে তার চুলগুলো কানের পিঠে গুজে দিল। কানের কাছে ফিসফিসিয়ে বলল, রেখে কত দূর যাবেন ম্যাডাম? আপনার শেষ গন্তব্য তো আমার এই মাঝে। তিহু মেকি রাগ দেখালো যেন নির্লজ্জ নেতা। লজ্জাবতী আমার বাবুর মাতা। লাউঞ্জ থেকে ঘোষণা আসতেই নীল তার তিহু উঠে গেছে দাঁড়ালো। নাহিয়ান ততক্ষণে তার বউ শিশিরের সাথে প্রেমালাপ সেরে ফিরে এসেছে। চোখে মুখে এক কৌতূহলী দৃষ্টি তার। এদিকে তিহুর মনের ভেতর তখন রীতিমতো তলব বাড়ছে বাড়িতে ফেরার তাড়ায়। এর আগে যখন এ দেশে এসেছিল তখন তো ছিল চেনাহীন বলা চলে। জীবন্ত পুতুলের ন্যায় প্রাইভেট জেটে সেই সফরের কোনো স্মৃতি তার মস্তিষ্ক ধরা নেই। বিমানের ভেতরে ঢুকতেই তিহুর চোখ ছানা বড়া, চারদিকে ঝলমলে ভাব আর এয়ার হোস্টেজের কৃত্রিম হাসি যেন বেশ জড়সড় হয়ে আছে। নীল তাকে অভয় দিয়ে বলল, ভয় পাচ্ছ? তিহু দ্রুত মাথা নাড়ে, কই না তো, ভয় কেন পাবো? যদিও সে মুখে সাহসের পরিচয় দিচ্ছে, কিন্তু সিটে বসার পরই বেল্ট বাঁধার সময় তখন তার হাত দুটো কাঁপছিল স্পষ্ট। নীল নিজের বেল্ট বেঁধে তিহুর দিকে ঝুঁকে এলো, আলতো করে স্পর্শ করে বেঁধে দিতে লাগলো তার বেল্ট। কিছুক্ষণের পরেই ইঞ্জিন যখন গর্জে উঠল, কিন্তু তিহু শক্ত করে সিটে হাতল চেপে ধরল। বিমানটা যখন রানওয়ে ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করলো, তিহুর মনে হলো তার হৃৎপিণ্ড বুঝি গলাতে বেরিয়ে আসবে। ঠিক সেই মুহূর্তেই চাকা মাটি ছাড়লো আর আকাশের অভিকর্ষের বিপরীতে সিটের সাথে লিপটে গেল। তিহু আর সহ্য করতে পারল না। সব লোক দেখানো সাহসিকতা ঝেড়ে ফেলে নীলের শক্ত হাতটা খামচে ধরে খপ করে। নীল ব্যথায় বদলে অদ্ভুত এক তৃপ্তি পেল যেন এই মুহূর্তে। সে তিহুর আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে হাতের ওপরে একটা ভরসার চাপ দিল। তিহু নাকের কাছে মুখ এনে শান্ত স্বরে বলল, তাকাও নূর, দেখো পৃথিবীটা কত সুন্দর লাগছে। তিহু মিটমিট করে তাকাতেই দেখলো জানালার ওপাশে মেঘের দল লুকোচুরি খেলে যাচ্ছে। নীল আকাশ আর তুলোর মতোই মেঘের গালিচায় হাত দুটো মুঠি করে নিয়েছে। নীল ফিসফিস করে বলল, কি এখনো ভয় পাচ্ছেন ম্যাডাম? তিহু তার দিকে ফিরে চিন্তিত স্বরে বলে, আপনি পাশে থাকলে, আপনার হাতটা এভাবে আমার মাঝে ধরে রাখলে গোটা দুনিয়া পাল্টে গেল। আমি ভয় পাবো না মিস্টার পলিটিশিয়ান। শত বাধা বিপত্তি পেরিয়ে তিহু আছে নিজের বাড়ির আঙিনায় পা রাখলো। বাড়ির গেটের সামনে পৌঁছাতেই দেখা গেল এক অদ্ভুত অদৃশ্য। তার প্রত্যাবর্তনের খবরটা আগে পৌঁছে গিয়েছে। তারাই পুরো পরিবারের গোটা মুহূর্ত যেন চাতক পাখির মতো তাকিয়ে তার জন্য। গাড়ি থমকাতেই তিহু দরজায় খুলে একবার বেরিয়ে এলো। সামনে দাঁড়িয়ে আছে ওর মা। তিহুকে দেখা মাত্র হাহাকার জুড়ে দিলেন তিনি। বুক পাঁজরে চেপে ধরলেন মেয়েকে। সেই চিরচেনা গন্ধ আর সে আঁচলের ওম। তিহু যেন এতদিনে প্রাণ ফিরে পেল নিজের। তোর খুব কষ্ট হচ্ছে না রে মা, তাই না? তিহু মাথা নেড়ে বাবার বুকে মুখ গুজায়। নিহাল হক কোত্থেকে ছুটে আসলেন। বলা বাহুল্য তিনি বাড়ির বড় মেয়ে হবাই সবাই আদরের এক অংশ। সে ছোটবেলা থেকেই পেয়েছেও তা। খুব কষ্ট হয়েছে তাই না মা? দেখ আমি কি দুর্বল, ঠিক কতটা দুর্বল যে নিজের মেয়ে সুরক্ষা দিতে পারেনি। তিহু কান্না জড়িত কণ্ঠে বলে, এভাবে বলবে না চাচু,
আপনারাই তো আমার সব, তাই না? আপনারাই তো আমাকে এতকাল আগলে রেখেছেন। নিহাল হকের চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে ফেলল নোনা জল। কি অদ্ভুত পরিবার বন্ধনগুলো, যে মানুষগুলো মানুষকে খুন করতেও হাত কাঁপেনি, তারাই কিনা আজ নিজের ভাতিজিকে খুঁজে পেতে পাগল পায়। কান্না করে দিয়েছে এক একজন। প্রিয় পুতুলের প্রত্যাবর্তনে আজ যেন নতুন প্রাণের সঞ্চয় ঘটেছে বাড়ি জুড়ে। নুরুজ্জামান হক আর আফরোজা আনম টিউকে বুকে জড়িয়ে নিলেন। এ এক অদ্ভুত দৃশ্য, মুগ্ধ হলো সকলে। নবকরী গলা ছুটে দিয়ে জড়িয়ে ধরল তিহুকে। সাজ্জাদ বরাবরই পিহুতে প্রেমী খুব। ছোটবেলা থেকে একটা বোনের সাথে তার, তাই তো এবারই বড় মেয়ে হয়, তার প্রতি তার আলাদা একটা ভালোবাসা। বাদ গেল না মাহার ইশাদও। দীর্ঘদিন পর পারিবারিক মিলনের সঙ্গে এক গভীর বন্ধুত্বপূর্ণ মিলনও ঘটল একই মুহূর্তে। চারদিকে আজ যেন সাজ সাজ রব। তিহুর অপহরণ হওয়ার অভিশপ্ত রাতের আগে এ বাড়িতে উৎসবের প্রদীপ জ্বলে উঠেছিল, তা এক ফুকরেই যেন নিভে গিয়েছিল। আলমারিতে তোলা ছিল বিয়ের সরঞ্জাম, ড্রয়ারের কোণে নিমন্ত্রণের গোছা, আর মনের কোণে জমা ছিল একরাশ বিষাদ। কিন্তু আজ সেই বিষাদ কাটিয়েছে ভারী, নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে নব উদ্যমে। বিকালে যে উৎসবমুখর শোরগোল থিয়ে এসেছিল, এক মায়াবী নিস্তবতার রূপ নিয়েছে। অন্তরিক্ষে বুকের আজ রূপালী চাঁদের একাকিত্ব, নক্ষত্র মেলা চারপাশে। দৃষ্টির বাহিরে আকাশ স্থির, আনমনে ভাবে যাচ্ছে অনক্ষণ। একজোড়া শক্ত হাত পেছন থেকে আসতে ধরতেই তবে তিহু চমকালো না, কারণ সে তীব্র ঘ্রাণ আর স্পর্শ খুব ভালো করেই জানে। তিহু দেহে শিহরণ দমিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নীল ফিসফিস করা কণ্ঠে বলল, মোবারক ম্যাডাম, অবশেষে আমাদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিয়ে নিয়ে আপাতত যত অপূর্ণ আশা ছিল সবগুলো পূরণ করব ইনশাল্লাহ। তিহু এবার চমকলো যেন নীলের দিকে তাকিয়ে। সত্যি বলছেন? বিয়ে নিয়ে অনেক আশা ছিল তার। সবচেয়ে বড় আশা ছিল বউ সাজার, ফটোশুট করার, অন্তত 3 দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান। কত বাসনা ছিল। নীল মৃদু হেসে গভীর কণ্ঠে বলে, আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আপনার থেকেও হাজার গুণ ভালো আমি আপনাকে চিনি। কিন্তু কিভাবে? নীল তার কথা রেশ কাটে আরেকটুকু কাছে আসতেই দরজায় হুড়মুড়িয়ে কারো টোকার শব্দ। নীল আর তিহু নিজেকে সামলে আগে ঝড়ের বেগে রুমে ঢুকলো রাফা। সারা পিহু উত্তেজনায় বলতে লাগলো, তিহপু দেখো কে এসেছে, তোমার সেই কলেজের বান্ধবী ফারিন এসেছে, সাথে নির্ঝ। বাকিটুকু পিহুর গলার কাছে আটকে। বেলকনিতে হালকা আলো আধারিতে নীল আর তিহুর এই নিবিড় মুহূর্তটা তাদের চোখে পড়তে সবাই থমকে দাঁড়ালো। এদিকে তিহু লজ্জা একেবারে সেটিয়ে গেল। নীলের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার ছটফট করতে লাগলো। বিড়বিড় করে বলল, ছাড়ুন, কি কেলেঙ্কারি হলো বলুন তো? ওরা তো এখন সারা বাড়িতে ঢোল পিটাবে। নীল অবশ্য নির্বিকার, সে বিন্দুমাত্র বিচলিত না, বরং এক চিলতে বাঁকা হাসি খেলে গেল তার ঠোঁটের কোণে। দরজার দিকে তাকে উঁচু গলায় বলো, তোমরা কি এখানে রাত পার করার কল্পনা করছো, নাকি ভেতরে আসার ইচ্ছা আছে? রাফানা রুমে ঢুকে সোজা দরজা দিয়ে দৌড় দিল। তারা বেরিয়ে যেতেই নিহিত বের হবার পূর্বেই মুহূর্তে কিছুটা জোর গলায় বলে গেল, না ভাইয়া, আমরা চলমান, তোমরা তোমাদের রোম্যান্স চালিয়ে যাও। নীল চোখ পাকিয়ে তাকাতেই ছুটে পালালো সেও। সব আপনার জন্য নির্লজ্জ মানব, বলে বেরিয়ে যেতে কক্ষ থেকে নীল ধরে ফেললো তাকে। সামান্য হেসে বলল, নির্লজ্জের বাকি নির্লজ্জতা তোলা থাকলো ম্যাডাম, কিছুদিন পর সুদে আসলে পূরণ করব। ফারিন তিহুর বহু পুরাতন বান্ধবী বলা যায়। ছোটবেলায় প্রাথমিক পর্যায়ে একসাথে পড়াশোনা করতো তারা। বিদ্যালয় পরিবর্তন করার দরুন আলাদা হয়েছে। ছাদে আসন পেতে বসে আছে সবগুলো। আকাশে উজ্জ্বল নক্ষত্ররাজের চিত্র, ছাদে শোভিত কৃত্রিম নক্ষত্রের আলোয় চারপাশটা কেমন আলোকিত। তিহু ফারিন একসাথে বসে শিশিরের পরিচয় করিয়ে দিতেই তাদের সঙ্গে। তবে পরিচয় করানোর প্রয়োজন হলো না এতটা। এই যে নাহিয়ানের বউ পরিচয়, তাতেই সকলের বিখ্যাত হয়ে গেল যেন শিশির। ব্যাপারটা তার জন্য যথেষ্ট লজ্জা এবং বাদবাকি সবার জন্য ঠিকই ততটাই উপভোগ্য। গিটারের টুনটাং শব্দে মুখরিত চারপাশ, জন্যই নিহিত তাজির আর রিশাদের সঙ্গে ভাব জমিয়েছে, বেশ আলাপ জমিয়েছে। ভাই ভাই, এবার একটা গান চাই। তার সঙ্গে তাল মিলিয়েছে উপস্থিত সকলে। ফারিন এমনিতেও সর্বদা আপনপ্রদ, সে এক প্রকার লাফিয়ে বলল, হোয়াট নট, হয়ে যাক একটা গান। আমার তিহু বেবির কথা তো আর ফেলা যায় না, আর তার যা গালের গলা। ওকে, তাহলে হয়ে যাক। নাহিয়ান এক ঝটকায় কেড়ে নিল রফিনের হাত থেকে গিটারটা। গিটারের টুংটাং শব্দ তুলতে শেরওয়ানি পরে বসে থাকা তোর বউ
জুটবে না। সো গিটার আমাকে দে, আমার বউকে উদ্দেশ্য করে একটা গান গাই। রফিন ভুরু কুচকায়, হারামজাদা, বিয়ে করে নিজেকে খুব বড় হুনু মনে করছিস তাই না? শালা তুই যে আমাকে যে আমলে বিয়ে করেছিস, ওই আমলে বিয়ে হলে এতদিনে 10টা বাচ্চার বাপ হয়ে যেতাম আমি। হাতির ডিম হতে তুমি। এখন অব্দি একটা মেয়ে পটাতে পারলেন, আবার বাচ্চার বাপ হওয়ার শখ কত? রফিন চিৎকার দিলে বলল, নাহিয়ানের বাচ্চা। ওহে, আসতে বল, আমার এখনো বাচ্চা হয়নি। তাদের এমন কথোপকথনে মুচকে আসলো সকলে। পাশ থেকে নীল বলে উঠল, শ্যাট আপ স্টুপিডের দল। নাহিয়ান মুখ কুচকে নিল। ওই যে আসছে আমাদের শ্যাট আপ সাহেব। ক্ষণিক নিস্তবতা, হুট করে গিটারের টুংটাং শব্দ নাহিয়ানা শিরশিরের পানে চেয়ে গেয়ে উঠল। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি প্রেমের কবলে, জড়িয়েছে মন ভীষণ রকম অথই চলে। সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি, এত ডুবেছি তোরই তো কারণ, তোকে ভালোবেসে। ভাদ্রের শেষ আর আশ্বিনের শুরু। শরতের এই মাহেন্দ্রক্ষণে আকাশ যেন আজও ধরো তুলসীর মতোই সাদা মেঘের তুলোর মতোই সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। খুলনার ভৈরব নদে কল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক বিশাল কমিউনিটি সেন্টার, আর যেন তার রাজকীয় প্রাসাদের রূপ নিয়েছে। আজকের দিনটা যেন অন্য দিনগুলোর চেয়ে একটু বেশি সুন্দর এবং বেশি মায়াবী, কারণ আজ যে তিহু এবং নীলের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে এখানটায়, কৃত্রিম ফুলের পরিবর্তে সতেজ ফুলের গন্ধে আর সৌন্দর্যে আবরিত অঙ্গন। সেই সময়ে সেই অভিজাত্যে যেন প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। ঘড়ি কাটা সকাল 11টা ছুঁই ছুঁই, হলুদের আয়োজনে মুখরিত কমিউনিটি সেন্টারের প্রাঙ্গণ। কৃত্রিম সাজবিহীন তাকে এক প্রাচীন মলটে আবৃত করেছে চারপাশটা। সাথে তো রয়েছে এমপি ওয়াহিদ খানে এমপি ওয়াহাজ খান নীলের অর্ধাঙ্গিনী নুরাইন ওয়াহাজ খান। সেও যে আজ নতুনভাবে সেজেছে কৃত্রিমতা ছাড়িয়ে, তার পরনে জমকালো পোশাক এবং সেই বরং আছে যেন 90 দশকে সেই চিরচেনা অভিজাত্যে ঘেরা সরু সবুজ লাল মণ্ডিত কোনো কিছু। সেই সাজে খুব সুন্দর লাগছে পিহুকে। শাড়ি পরার ধরনটা হয়েছে একদম বাঙালিয়ানার ছোঁয়া। শাড়ি রংটা বাসন্তী সুতোর কাজ করা, নিপুণভাবে কুচি করা। শাড়ির আঁচলটা বাম হাতে কাঁধের কাছে পিন করা, যাতে তার পিন চিপে গড়নটা আরো মোহনীয় লাগছে। তিহুর রূপ আর যেন প্রসাধনী সামগ্রীর ওপর নির্ভর করেনি। তার কপালে জলজল করছে ছোট্ট একটি কালো টিপ, দু চোখে লেপ্টে আছে ঘন কালো কাজল। কাজল রাঙা সেই দুটো চোখ যেন আজ রাজ্যের সৌন্দর্য লুকোচুরি করছে। তার দীর্ঘ কেশ পিঠের কাছে খোলা খোলা নেই, বরং পরম যত্নে বেনিনি করা। সেই বেনির ভাঁজে গেঁথে দেওয়া হয়েছে তাজা শিউলি ফুলের মালা। গলায় নেই কোনো হীরা জহরত, তার বদনে আছে গাধার রজনীমণ্ডিত সতেজ ফুলের গহনা। রোদের আলোয় চিকচিক করছে তিহুর হলদে মাখা মুখখানি। হঠাৎই মাহানাহা ফারিন তাদের এতক্ষণের পরিকল্পনা মাফিক দুষ্টুমি করতে শুরু করলো। তাদের সাথে যুক্ত হলো শিশির আর আয়না। কাল একটা বিশেষ কারণে আয়নাও না আসতে পারলেও আজ ঠিকই উপস্থিত হয়েছে। সবাই মিলে হলুদের বাটি নিয়ে মুঠো ভর্তি হলুদ তুলল হাতে হাতে। অতঃপর পরনের শাড়িটা হাতের সাহায্যে সামান্য উঁচিয়ে ছুটে গেল তিহুর কাছাকাছি। প্রত্যেকটার হাতে 6 হলুদ উঠল তিহুর লাবণ্য মুখশ্রীতে। তিহু ধীরে মুখে হলুদ ছুঁয়ে তার প্রাণের সখী মাহা গান ধরল সুরেলা কণ্ঠে। এলো যে এলো খুশি লগন, এলো যে এলো খুশি রঙন, আসবে সে তাই রাজে রাঙামন, আসবে সে তাই লাজে রাঙামন, মেতেছে আনন্দে আজ প্রাণে। পাশ থেকে সবগুলো একযোগে গেয়ে উঠল। বরণডালা সাজাও উলুদে শাখা বাজাও, কন্যে হবে আজ শিমুল দিনী, ফুলেরই মালায় কাজলে আলতায়, কন্যে আমাদের গৌরবিনী। শিলপাটে হলুদ বাটা থামিয়ে প্রবীণরাও আর চোখে তাকালো পুষ্প সাজানো দিকে। সবার মুখে এক চিলতে তৃপ্তির হাসি। রাফা সারা আর পিহু বাড়ির এক চাঞ্চল কৈশোরী বাহিনী শুধু দেখছিল, কিন্তু গানের সুর যেতেই সবাই যেন অস্থির। এবার মাহা নাহা আর ফারিন একে অপরের দিকে তাকিয়ে চোখ টিপল। আনায়া শিশিরও তৈরি। তারা 5 জন মিলে একযোগে দুহাতে তিহুর মুখটা হকচকিত করতে লাজুক কণ্ঠে গাইল, আরে কি যে করছিস তোরা? কিন্তু কে শোনে কার কথা? মা হাসতে হাসতে বলল, ডোন্ট শাই,
সুইটহার্ট। তারা চারজন মিলে প্রায় জোর করে তিহুকে সেই পুষ্প সঞ্জন থেকে টেনে এনে নামালো আসরের মাঝখানে। তিহু রেশমি চুলের রিনটিন শব্দ আর পায়ে পড়া আলতা রাঙা সেই মাটির মেঝেতে যেন রঙিন করে তুলেছে আরো। তারপর সে কাজল রাঙা চোখ এক পলক বন্ধ করেই শ্বাস ফেললো। পরক্ষণে সে গাইতে শুরু করলো এক অদ্ভুত মায়াবী সুর। দুরু দুরু বুক কাঁপে যেন আজ, ভয়ে লাজে মরি। জাদুরও কাঠি ছুঁয়ে দিল যেন এক পরী। নিজের কাছেই নিজেকে আজ যেন অচেনা লাগে। এই আমি বদলে গেছি এক পলকে। হলুদের অনুষ্ঠানে কনেরা মন গায় গান, বড্ড পরিচিত উপস্থিতি লোকদের সম্মুখে। তারা মন্ত্রমুগ্ধে নিয়ে চেয়ে আছে কনের দিকে। সকলে বেশ ভালোই অনুভূত করতে পারছে প্রিয় মানুষটার সাথে যদি কেউ পূর্ণতা পায় তাহলে তাদের আনন্দ ঠিক কতখানি হয়। কমিউনিটি সেন্টারে অন্য প্রান্তে আজ সেরেছে এক ভিন্ন অভিজাত। তিহুর দিকটা যেমন স্নিগ্ধ মায়াবী, নীলের দিকটা তেমনই পুরুষদীপ্ত আর উৎসবমুখর। নীলের পরনে আজ দামি ডিজাইনের পাঞ্জাবি নেই, সেই তোষের সিল্কের একটি ঘিয়ে রঙা অদির পাঞ্জাবি, যার গলায় আছে হালকা সূক্ষ্ম সুতোর কাজ। নীল সাধারণত গম্ভীর স্বভাবের হলেও আজ তার মুখে লেগে আছে এক চলতে হাসির রেশ। হঠাৎ করে নীল ডান পাশটা ধরে টান দিল রফিন। নীল ভুরু কুচকালো। কিশোর করলি তোরা, আমাকে একটু শান্তিতে বসতে দিবি? রফিন হাসতে হাসতে বলল, আজকের দিনে আপনার শান্তি নেই ভাইয়া, শুধু হলুদের হুড়োহুড়ি। নীলের কপালে আর গায়ে যখন বয়োজ্যেষ্ঠের গরম মমতা হলদে ছোঁয়া দিচ্ছিল, ঠিক তখন এই হলুদের দল এসে হই হুল্লোড় শুরু করলো। বন্ধুরাও 90 দশকের বিখ্যাত গান স্পিকারে বাজতে শুরু করলো। কেননা নেতা সাহেবের চোখে মুখে এক অন্যান্য তৃপ্তি। প্রিয় অর্কিড যে তার হতে চলেছে আপন করে। সময়টা গোধূলি লগ্ন। আকাশটা কোমলতায় আচ্ছন্ন। শীতের এক অন্যরকম আবহাওয়া। রিমঝিম বাতাসের দেহে দোল তুলছে শিহরণ। পুরো কমিউনিটি সেন্টার আবৃত হলুদ আর সবুজ পর্দায়। 90 দশকের ন্যায় হলুদ সন্ধ্যার আয়োজনে সজ্জিত সেটি। সন্ধ্যা টিমটিমে আলোর মাঝে কমিউনিটি সেন্টারের ঝুড়ো বারান্দা গিয়ে বাতাসের অজস্র সাজসজ্জা ডালা নিয়ে এসেছে না মাহা। হলুদ সন্ধ্যা আয়োজনে নীল আর তিহুর পরিবার একসঙ্গে করায় দুই পরিবারের লোকজন এক জায়গাতে উপস্থিত থাকবে। রিনরিনে বাতাসে বারান্দার লম্বা পর্দাগুলো পতপত করে উঠছে। হঠাৎ একটি বিশাল পর্দার আড়াল হতে অর্কিডের কেউ আতর্কিত এসে দাঁড়াতে মাহা থমকে গেল। হাতে টালাটা প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু শক্ত দুচোরা হাত আলতো করে ধরল তা। মাহা চমকে তাকাতে সামনে দাঁড়িয়ে রফিন। পাগল নাকি তুমি? এভাবে কেউ ভয় দেখায়? রফিন মাহার হাতের ওপর নিজের হাতটা রাখি একটু সময় নিয়ে ঝুঁকে এলো। চোখে দুষ্টুমি হাসির রেশ রেখেই ফিসফিসিয়ে বলল, ডালায় পড়লে ডালা তোলা যেত মাহা, কিন্তু আমার হার্টবিট যে তোমার জন্য থেমে গিয়েছে, সেটাকে ঠিক করতে কি লাগবে তুমি জানো তো? মা চোখ পাকিয়ে বলল, নাটক একদম করবে না রফিন। রফিন ছাড়লো না, আরো একটু এগিয়ে এলো। আজকে শরতের সন্ধ্যায় তোমাকে ঠিক এই নীলকণ্ঠী অপ্সরার মতোই লাগছে, বসন্তের রানী। মাহার গাল দুটো যেন লজ্জায় লাল হয়ে উঠল। আমি কিন্তু কালো জনাব, তাই সবসময় প্রশংসা করো না। ডাইজেশন বলে একটা ব্যাপার স্যাপার আছে, সব হজম হয় না, কিন্তু বড্ড গায়ে লাগে। তাতেও কিছু গেলালো না যেন রফিনের। সে এক দৃষ্টে তাকিয়ে এখনো মাহার দিকে। লিসেন টু মি, লাইন ড্রয়িংয়ের খেলায় পৃথিবীর মোহ থাকতে পারে, কিন্তু ভালোবাসার নির্দিষ্ট কোনো বর্ণ নেই। তামাটে কিংবা শ্বেত শূদ্র হৃদয় যদি কারো মলাটে একবার নাম লিখে ফেলে, তবে সেই সৌন্দর্য আর কারো কিছুতে কোনো কিছুতেই ধোয়া ছোঁয়ার বাইরে থাকে না। কিন্তু পৃথিবীতে সর্বদাই সৌন্দর্যের পূজারী জনাব, তাই নাকি? হ্যাঁ, সাদা যদি এতই সুন্দর হতো তাহলে কাফনের কাপড় দেখে ভয় পাও কেন? আবার কারো যদি এতটাই খারাপ হয় তাহলে চুল কালো হলে তখন কেন গায়ে লাগে? রফিনের অকট্ট যুক্তি। মাহা যেন মুহূর্তে বাক্রুদ্ধ হয়ে গেল। সে মন্ত্রমুগ্ধে নিয়ে চেয়ে রইল রফিনের দিকে। চারদিকে টুনি লাইটে টিমটিম আলোয় রফিনের মুখটা যেন ক্ষীণ নাসিকা এবং বুকের কাছটা খুবই মায়াবী ঠেকলো তার কাছে। মাহা আলতো করে রফিনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ঠিকই, কিন্তু এবারে তার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটল। সে ডালার ফুলগুলি একটু সরিয়ে ঠিকঠাক করে নিল। রফিনের চোখের দিকে সরাসরি তাকিয়ে মৃদু স্বরে বলল, সব উত্তর কি আজই দিয়ে দিবে? শেষ করে ফেলবে? রাজি হবার জন্যও তো কিছু রাখা দরকার কিনা জনাব?
বলেই মাহা চটজলদি ঘুরে ভেতরের দিকে হাঁটা দিল, কিন্তু তার দ্রুত পায়ে চলার ভঙ্গি আর হাতের চুরি শব্দে রফিন স্পষ্ট বুঝতে পারলো মেয়েটার ভেতরে ভেতরে কতটা টালমাটাল। রফিন বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে মাহার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শরতের এই উদাসীন হাওয়ায় আর মাহার শাড়ির বাসন্তী রং যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পেছন থেকে কেউ একজন ডাক দিতেই রফিন নিজেকে সামলে নিল, মুচকি এসে বিড়বিড় করে বলল, রং দিলে নয় মাহা, তোমাকে আমি তোমার ওই অভিমানী মন দিয়েই জিতে নিব। সন্ধ্যার পরিবেশটা মায়াবী, যেন এক স্বপ্নপুরী। 90 দশকের ন্যায় মোমবাতির নিয়ন আলোয় এই যেন এক মায়াবী কুহন। ভেতরের গুচ্ছে গুচ্ছে তাজা ফুলের সুবাস মোম দিচ্ছে দৃষ্টিনন্দন পরিবেশে। সেই সঙ্গে দৃষ্টি করে উপস্থিত সকলের পোশাক আশাক, সকলের সাজে যেন 90 দশকের সাজ। প্রত্যেকের কেশি বিন্যাসে পরম যত্নে হয়েছে বড় গোলাকার খোপা, আর সেই খোপায় গোল করে ঘেরাও করে রাখা সতেজ বেলি ফুলের মালা। কেউ আবার কানে গুজেছে একটি লাল গোলাপ। আর বাড়ির পুরুষগুলোর পরনে একরঙা পাঞ্জাবি, নবকড়িগুলোর কাঁধে আড়াআড়িভাবে রাখা পাতলা দোপাট্টা। উপস্থিতি নীল তিহু পরিবারের সকলে, এসেছে মাহারিসাদের পরিবারও, এসে সেই সাথে নীলের মামাবাড়ির সকলে, সৌভিক, কোহেলি, জুনাইনা, ফারিসা, ফাহাদ, জুনায়েদ, সামির সকলে। হঠাৎ নিয়ন আলোয় তিহুর সম্মুখে হাজির হলো রাফা, নীরা, নাহা আর নিহিত। ফারিসা, ফাহাদ, সামির, জুনায়েদ একযোগে তারা গেয়ে উঠল, বধূ সেজে থেকো গো লক্ষ্মী ভাবি, তুমি হলে ভাই আর প্রাণের চাবি। গানের তালে মিটমিট করে হাসছে উপস্থিত সকলে। হঠাৎই মেয়েদের এক সাইডে সরিয়ে দিয়ে নিহিত, সামির, জুনায়েদ, ফাহাদ তিহুর উদ্দেশ্যে গেয়ে উঠল, গুলুমুলু ভাবি যান আমরা তোমার দেওরা কালা চান, ওহো গুলুমুলু ভাবি যান আমরা তোমার দেওরা কালা চান, দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই। গানে তাল মেলালো আবার পিহু, মাহা, রাফা, সারা সকলে মিলে। তাদের এমন কাণ্ডে হেসে কোটি সকলে সশব্দে হেসে ওঠে কেউ কেউ। বাদরগুলো স্বর, আমাদের সাদের জামাই কি করে জ্বালাচ্ছিস তোরা, মুখ ভেঙচি কেটে সরে গেল তারা। হাসি আড্ডায় অতিবাহিত হতে লাগলো আরো কিছু মুহূর্ত। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে ওয়ালিদ খান আর মির্জা সূচনা হাত ধরে টেনে নিয়ে এসে উঠলেন। বলো না কিও, এ চাঁদ কি সাতারে লাগাতে হে ইউ মুখুরেতি तुम्हारे, বুঝে বদন पे हियाते है हेम की, मेहे की রাত কি ভিয়া কো বেহে কি। ওয়ালিদ খানের এমন কাণ্ডে বাকরুদ্ধ রীতিমতো সকলে। চলো না লাভ লাইন, আমরা একটা ডান্স করি, দেখো মামু মামুনি কি সুন্দর ডান্স পারফরমেন্স করছে। মাহা কটমট দৃষ্টিতে তাকায় রফিনের দিকে। তুমি কি ম্যারিড? রফিন বিরক্ত হয়, বিয়ে করলে সব হয়, বিয়েই সব। আরে আসো তো, বলে রফিন একটানে মাহাকে সকলের সামনে নিয়ে আসলো। মাহা বিস্ফোরিত নয়নে চেয়ে থেকে প্রস্থান করতে নিতেই রফিন তার ওনার আঁচল টেনে ধরে গিয়ে উঠল, আভি তো ইয়ে পেহেলি মানজিল হ্যাঁ, তুম তো আভি হে সে ঘরোয়া গায়ে, মেরি কিয়া হোগা সোচো তো যারা। সকলে অবাক দৃষ্টিতে মাহা রফিনের দিকে, বিশেষত মাহার মা বাবা। মাহা সকলে দৃষ্টি এড়াতেই পূর্বের অবস্থায় ফিরে গেল। রফিন মিটমিটিয়ে হেসে মাহা কটমট দৃষ্টিতে চেয়ে তার দিকে। নওশাদ হক ও ওয়ালিদ হক খানের বন্ধুত্ব সম্পর্কে সবাই চুলোচুরি মার্কা বলা চলে। ওয়ালিদ খান কিছু বলতেই নওশাদ হক সেটা বলবে না, এটাই স্বাভাবিক। সেজন্য ওয়ালিদ খান পারফরমেন্সের পর থেকেই প্রস্তুতি নিচ্ছে নওশাদ হক। সহধর্মীকে নিয়ে সেও গিয়ে উঠল, দেখা এক ख्याब तो या सिलसिले हुआ, दूर तक निहेगे में है गुल खिया गुआ। তবে এবার সকলের মাধুর্য ছড়িয়ে তায়েব জামান স্বামীর সঙ্গে গেয়ে উঠলেন, ইয়ে গিলা হে আপকি গিয়া গোসে ফুল ভি হো দারমিয়া তো ফসলা হুয়ে। আমাদের মাঝে এক বিশাল দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, গানটার মাধ্যমে সে বুঝিয়েও দিল। বাবা মা আছে এমন খুনসুটি দেখে মন্ত্রমুগ্ধ নেই তাকে তিহু পরতে পরতে অনুভব করতে পারলো কঠিন সম্পর্কে এবং মানব জীবনের গ্রহণ করার নতুন এক সাফল্যতা। নিস্তব্ধ রজনী, ঘুমন্ত চারিধার, কাল সকালে পূর্ণতা পাবে এক উন্মাদ প্রেমিকের প্রণয়। সকল বাধা বিপত্তি পেরিয়ে পরিণত লগ্নের অতি কাছে তারা। বর্তমানে ছাদটির পূর্ব কর্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে একজোড়া কপোত কপতি।
পূর্ণিমার উজ্জ্বল আলোয় সরাসরি এসে পড়েছে তাদের মুখশ্রী বরাবর। দাঁড়িয়ে আছে নীল, তিহু। তিহুর হাতে এখনো মেহেদির গাঢ় রং, আভা লেগে আছে, যার ঔষধি সুগ্রাস এবং শীতল বাতাসে এক মোহনীয় মাদকতা ছড়িয়ে যাচ্ছে। টিহু আলতো করে নিজের মেহেদিরাঙা হাত দুটো কর্নিশের ওপর রাখলো। নীল এক দৃষ্টে তাকিয়ে আছে তিহুর কাজল রাঙা চোখের দিকে, যেখানে আজ চাঁদের আলো চেয়ে উজ্জ্বল। জানো নূর, তিহু প্রশ্নাক্ত দৃষ্টে তাকায় নীলের আরম্ভ করা কথার দিকে। আমাদের বিয়ের সবাই হচ্ছে 90 দশকের মতো কেন জানো? তিহু তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানো। নীল পুনরায় বলল, কেননা 90 দশকের ভালোবাসা মানে ছিল অপেক্ষা, সেই সময় প্রেম আজকের মতো মুঠোবন্দি ফোনের স্ক্রিনে নয়, চিঠির ভাঁজে এক বুক আকুলতা। সব শুনে আনমনে তিহু হুট করে বলল, আপনি আমাকে কতটা ভালোবাসেন? আমি তো কখনো ওই অতটা আপনার সমানই পারবো না। নীল অগোছালো হাত রাখলো তিহুর হাতে। চাঁদের আলোয় মেহেদি রাঙা সে হাতখানা নিজের দিকে তালু বরাবর চেয়ে বলল, এই যে বহু কাঙ্ক্ষিত হাতে আমার নামটা জলজল করছে, এর চেয়ে বসি আর কি চাই ম্যাডাম? অতিবাহিত হয়েছে বেশ কিছুক্ষণ। তিহু এবার যাওয়ার পালা বলা চলে। এবার লুকিয়েই লুকিয়েই দেখা করতে এসেছে তারা, কেননা প্রবীণরা তাদের কড়া নির্দেশ দিয়েছে বিয়ের আগে কোনো দেখা দেখি নেই বর কনের। তিহু ভালোই ব্যাপারটা নীলকে মানাতে পারেনি একটু। তিহু ভাবলো ব্যাপারটা বলবে নীলকে, যদিও সে ভালো করেই জানে নীল রাজি হবে না। বলবে আরো কিছুক্ষণ থাকতে, কিন্তু সেটা আর সম্ভব না, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি। কিন্তু তার আগে হঠাৎ নীরবতার বুক চিরে কর্ণ করে দূর থেকে ভেসে এলো ফিসফিসানির আওয়াজ। তিহু চট করে ব্যস্ত হাতে নীলের মুখ আঁকড়ে ধরে সতর্ক কণ্ঠে বলল, কিছু শুনতে পাচ্ছেন? তিহু বুড়ো যুগল কুচকালো, কি শুনবো? তিহু খরগোশে নেয় কানজোড়া খাড়া করতেই, মনে হচ্ছে কেউ খুব ফিসফিস করে কথা বলছে, ভালো করে শুনুন। তিহু সন্দিগ্ধ দৃষ্টিতে ছাদের অপর প্রান্তের দিকে তাকায়। ওই যে মাহারফিন। যেও না। তিহু বিষময় দৃষ্টিতে তাকায় নীলের বলা দিকটায়। রফিনের নাম একত্রে শুনে নীল বলল, আচ্ছা যাও, রুমে যাও, আন্টি খুঁজবে। তিহু ভালো করেই বুঝলো নীলের কথা ঘোরানোর চেষ্টা, তবে সে নাছোড়বান্দা মিস্টার পলিটিশিয়ান। ইয়েস অর্কিড, আপনি মাহারফিনের ব্যাপারে আগে থেকে জানতেন তাই না? নীলের অকপট স্বীকারোক্তি। মানে আর কি নূর? রফিন তো মাহাকে খুঁজে পেয়েছে, বিডি ব্যাক করেছিল তখনই, না হলে এই জন্মে বিডি ব্যাক কি করতো না? বাদার গিয়ে মাহার খোঁজ দিয়েছেন আপনি? হ্যাঁ। আপনি মাহা সম্পর্কে কিভাবে জানতেন? তোমার দিকে তোমার তোমার দিকে দিনে যে কয়বার তাকাই, ঠিক সে কয়বারই আমার জানা ছিল মাহা তোমার বেস্ট ফ্রেন্ড। তিহু বাকরুদ্ধ। এই ব্যাপারে এত চিন্তা করতে পারলেন কিভাবে আপনি? আমার তো মাথা ঘুরছে। মাথা ঘুরে লাভ নেই ম্যাডাম, গিয়ে ঘুমান। তিহু সামান্য আড়ষ্ট হয়ে আসলো নীলের স্পর্শে। পরক্ষণে নিজেকে স্বাভাবিকতায় নেমে নিচে চলে গেল। মোবারক ম্যাডাম, আর কয়েক ঘন্টার মাঝে এমপি ওহাস খান নীলের পার্লামেন্ট সহধর্মিণী হতে যাচ্ছেন। কেউ আর আলাদা করতে পারবে না আপনাকে আমার থেকে। আমি কিন্তু এখন আপনার পার্লামেন্ট সহধর্মিণী জনাব। কিন্তু আপনি আমার নমির স্বামী হবেন ম্যাডাম। তিহু চঞ্চল পাচরা থমকে গেল, বিস্মৃত দৃষ্টিতে তাকায় নৌমিকে। ওয়াজিফা খান নৌমি, আপনার আর আমার ফিউচার প্রিন্সেস। শরতের এক স্নিগ্ধতার প্রভাত। ভোরে শিশির ভেজা ঘাসের সূর্যের প্রথম রশ্মি পড়তেই চিকচিক করে ওঠে সূর্যটা, সজীবতা ভরা তা। 90 দশকের সেই চিরচাহিত আমেজে সজ্জিত কমিউনিটি সেন্টার, প্রণয়ের এক মায়াবী সূর্যের মুসরা। প্রতিটা হৃদয় যেন এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। বর্তমান যুগে 90 দশকের ন্যায় বিবাহিক সৌন্দর্যের উৎসব দেখা খুব কঠিন। বাড়ির প্রবীণ মহিলারা ব্যস্ত বরণ ডালা সাজাতে, রূপার বাটিতে ধান দুব্র, প্রতিটি ডালা যেন এক একটি শিল্পকর্ম। তিহুর ঘরে তখন সাজসজ্জার ধুম। আয়নার সামনে বসে থাকা মায়াবিনী আজ চেনা দেয় তার পরনে আজ সেই বহু প্রতীক্ষিত লাল বেনারসি, যা সোনালি সুতোর কারুকাজে ঝলমল করছে। অন্যদিকে বর সেজেছে নীল, আজ যেন অক্ষরিত অর্থেই সে রাজকুমার। ধবধবে সাদা গরনের আচানক তার মাথায় সরু মেরুন রঙের শিরদাঁড়া নেই পৌরশালী দেখাচ্ছে তাকে, তার ব্যক্তিত্বের সেই চিরচেনা গম্ভীর্য আজ এক অদ্ভুত কোমলতায় ঢাকা পড়েছে। সবার মাঝে উপস্থিত থাকলেও নীলের মন পড়ে আছে ওই যে কক্ষটি, সেখানে তার নূর আজকে নিজেকে সাজিয়ে তুলছে অর্ধাঙ্গিনী হওয়ার নেশায়। আকাশের মেঘরা মুক্ত নীলিমা দোয়া দিয়ে নেমে আসছে যেন মুহূর্তেই।
বেলা গড়াতেই শোনা গেল কলরব। তিহু তখন লাল টুকটিকে বসে অপেক্ষমান। আচ্ছা, তার নেতা সাহেব আজকে বর্ষা আসলে কেমন লাগবে তাকে? এমন চিন্তাধারায় মাথায় চড়া দিয়ে উঠল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল তিহু। 90 দশকের বরের সাজে, তবে হঠাৎই বাঁধল মহা বিপত্তি। সকালেই যখন বরকে বিমোহিত নয়নে দেখতে, ঠিক তখনই কেউ একজন বলে ওঠে, এই কোণে পড়ে গেছে। ব্যাস সকলের দৃষ্টি কলরতে তিহু। নীলকে দেখে সকলে তাকালো মেঝেতে পড়ে থাকা তিহুর দিকে। হু হু করে হেসে উঠল অনেকে। একে তো লাজ লজ্জার মাথা খেয়ে এখানে এসেছে তিহু, তার ওপর কিনা সবার সামনে পড়ে গেল। সকলে যখন মিটমিট করে হাসছে, নীল সবার সামনে মুখে হাত দিয়ে লাজ ঘষল। ঘড়ি তখন সকাল 10টার কাঠে স্থির হয়েছে। কমিউনিটি সেন্টারে এক বিশাল আঙ্গিনায় বরকনেকে আসনে আশাহিত করা হয়েছে নীল তিহুকে। কিছুক্ষণের মাঝে দ্বিতীয়বারের মতো 3বার কবুল বলে পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। নিঃশ্বাসের পাল্লা ভারী হতে শুরু করেছে ক্রমাগত। এক্ষুনি মনের মধ্যে হৃৎপিণ্ডটা এক্ষুনি যেন ছিঁড়ে বের হয়ে আসবে। ক্রমাগত সর্বশক্তি দিয়ে থাপড়ে যাচ্ছে, যেন নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে মুন্নি। আধারাচ্ছন্ন ঘরের মেঝেতে একাকী সে। হুট করে দরজা খুলে যায় এক দীপ্ত আলো। সেখানে ঘটল অঘটন। মুন্নি অবাক দৃষ্টে তাকিয়ে সেই দিকটায়। শেহজাদ শেহজাদ মুচকি হাসলো। মুন্নির পাশে এসে বসে বলল, কষ্ট হচ্ছে ম্যাডাম? মুন্নি সিটকে দূরে সরে গিয়ে বসলো। আপনি এখানে কি করছেন? শেহজাদ প্রসারিত এসে বলল, আমাকে যত দ্রুত সরানোর চেষ্টা করেন প্রিয়তমা, তোমার অস্তিত্ব মিশাতেই আবদ্ধ হয়ে আছি আমি। আমাকে নিজের থেকে এত সহজে দূরে সরাতে পারবে না কখনো। মুন্নি কিছু একটা বলার আগে শেহজাদ মুচকি হাসলো। মুন্নির খুব কাছে সে ধীরে সুস্থে বসে সে আবারও বলতে শুরু করলো, জানি আমি তোমার নীলিমা। আজ অন্য কোনো মেঘ ঢাকা পড়েছে, কিন্তু ম্যাডাম ভুল নক্ষত্রের পেছনে ছুটে নিজের রাতটা কেন আধারে ডুবাচ্ছেন? তাকান আমার দিকে, দেখবেন আপনার অপেক্ষায় কেউ একজন পূর্ণিমা সাজিয়ে রেখেছে। মুনি স্তব্ধ হয়ে তাকালো শেহজাদের দিকে। আপনি কি করে বুঝলেন? আর কিভাবে এলেন এখানে? আর এসব কথা কেন বলছেন? আমার ভালো লাগছে না, প্লিজ চলে যান। শেহজাদ একটু বিচলিত হলো না, বরং পকেট থেকে একটা ছোট রুমাল বের করে মুনির দিকে বাড়িয়ে দিয়ে বলল, যাবো বলেই তো এসেছি, কিন্তু আপনার এই বিষগ্ন চোখ দুটো আমায় আটকে দিল। আচ্ছা, একটা কথা বলুন তো, যে ফুল অন্য কারো খোপায় জায়গা করে নিয়েছে, তার জন্য কেন মিকচে ডাল ভাঙতে যাচ্ছেন? সাথে চোখে জল ফেলছেন। মুনি অবাক চোখে তাকায় শেহজাদের দিকে। আপনি কি সত্যি বলছেন, নাকি এটাও আপনার কোনো রসিকতা? শেহজাদ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে বাহিরের কোলাহল প্রতিধ্বনিত হলো। ঘরে এলো মুনি চমকে উঠল। হৃৎপিণ্ডে ধুকপুকুনি যেন এক নিমেষে থেমে গেল। সে ঝট করে চোখ মেলতে চারপাশ ঝাপসা, শেহজাদ কোথাও নেই। ঘরের জানালা দিয়ে দুপুরের কড়া রোদ এসে পড়ছে তার মুখে। মুনি বুঝতে পারল সে এতক্ষণ ঘরের মধ্যে ছিল। চোখ মুছে জানালার বাইরে তাকালো মুন্নি। দূরে প্যান্ডেলের রঙে কাপড়ে বাতাসে উড়ছে। আজ নীল ভাইয়ের বিয়ে। সে স্বপ্নের সে দিনের লালন করেছিল, আজ সেই দিন ধূলিসাৎ হচ্ছে। আমার মতো মানুষের জন্য কেউ অপেক্ষা করে? সে উঠে দাঁড়ালো, আয়নার সামনে নিজের বিধ্বস্ত মুখটা দেখলো। আজ সে কাঁদবে না। নীল ভাই যদি তার নূরকে নিয়ে সুখী হতে পারে, তবে সে মুন্নি কেন নিজেকে কষ্ট দিবে? নতুন সকাল খুঁজে নেবে সেও। আমি নূরকে কবুল করছি, কথা দিচ্ছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে আমি আগলে রাখবো। মৃত্যুর পর ওর আদেশ ব্যতীত আমার লাশও যেন দাফন না হতে দেওয়া হয়, সেই অধিকারও আমি ওকে দিয়ে দিচ্ছি। বিয়ে তো সবাই দেখছে, কিন্তু এমন অদ্ভুত কবুল বলা সকলের কাছে নতুন। নতুন বড্ড ভাগ্যবতী নুরাইন, এমন মানুষকে নিজের করে পাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করালো সময় যে তিনি এমন একজন মানুষ তোমার কাছে দিয়েছে। তিহুম লাজুক হাসলো। সব সময় করি চাচি আম্মু। সবাই যখন নীলের কবুল বলে প্রশংসা করছে, তখন নাহিয়ান পাঞ্জাবিটা সামান্য টেনে পিছন থেকে বলল, আমি কিন্তু আমায় আমায় কপি করছিস। এখানে হয়তো তুই হয়তো মানে মানে আর কি, আমিও আমার প্রাণ নিশিনীকে কিডন্যাপের হাত থেকে বাঁচাতে গিয়ে জোর করে বিয়ে করেছিলাম। তুইও তাই করেছিস। তারপর কিডন্যাপিং, এরপর আর আমার প্রাণনাশী আমি মিলে সুইজারল্যান্ডে গিয়ে একটি সুইট মোমেন্ট স্পেন্ড করেছিলাম। তুইও করেছিস, যদিও সেটা নিউ ইয়র্কে। তারপর আমিও বিয়ে সরাসরি কবুল বলিনি, অন্যরকম বলেছি। তুইও বললি কপি মানে কপি। নাহিয়ানের কথায় ঠোঁট চেপে হাসলো নীল। পরক্ষণে
এক ঝলক চারদিকে তাকিয়ে অগোচরে বলল, কিন্তু একটা জিনিস, আমি তোর এক ধাপ এগিয়ে আছি। আবার কিসে? আমি আমাদের আনুষ্ঠানিক বিয়ের আগে বাসর করেছি। তুই করতে পেরেছিলি? নাহিয়ান বিস্ফোরিত নয়নে তাকালো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে নীলের দিকে ফিসফিস করে বলল, তোর সাহস তো কম না রে নীল, বিয়ের আগেই তুই? ছি ছি ছি। আরে বাবা, এটাকে বলে ডাইনামিক লিডারশিপ। পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নিতে হয়। তুই তো ছিলি ব্যাক ডেটেড হিরো, আর আমি হলাম মডার্ন। নাহিয়ান এবার একটু খ্যাপাটে হলো। বেশি ডাইনামিক হতে চাস না? আজ রাতে যদি বাসর ঘরে দরজায় চাচু আম্মু পাহারা বসাই, তখন বুঝবি ডাইনামিক লিডারশিপ কোত্থেকে কোথায় যায়। নীল এবার সোজা হয়ে গম্ভীর গলায় ঘোষণা করলো, শোনো এমপি ওয়াহাজ খান নীল, এবার যেটা ডিসিশন নেয় সেটা বাস্তবায়ন করে ছাড়ে। তোদের ওই সেকেলের নিয়ম মানার ধৈর্য আমার নেই। নাহিয়ান হো করে হেসে উঠল। নীলের কাঁধ থাপড়ে দিয়ে বলল, কুফু দিবি নিজের বিয়েতে? তুই তো দেখি আস্ত একটা পাগল। তাই ম্যাডামকে কি বলেছিস? নাকি তাকেও ড্রাগস বিলের মতোই সই করিয়ে নিয়েছিস? নীল আর চোখে লাল বেনারসি পরা তিহুর দিকে তাকালো। ম্যাডামকে বলতে হয় না ম্যাডাম, বুঝে গেছে তার কপালে আজ অনেক অশেষ কষ্ট রয়েছে। নাহিয়ান মাথা নেড়ে বলল, আল্লাহ রে, এই ছেলের পাল্লায় পড়ে দিহু মেয়েটার জীবন তেজপাতা। নীল হাসলো। হাসতে হাসতে বলল, দ্যাটস লাইক আ ব্রাদার। নাহিয়ান চলেই যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে হু হু করে হেসে নিজের থেকেই ঠোঁট উল্টে বলল, তাহলে তোর জন্য এক বালতি সমবেদনা। কেননা আজকে তোরা ঢাকা ব্যাক করছিস। তো কমিউনিটি সেন্টার আর বাসর হলো না তোদের। উপস। এদিকে নীলের কণ্ঠে কবুল ধ্বনিত হওয়া মাত্র তিহুর বুকটা কাঁপতে শুরু করেছে। যখন তার কবুল বলার পালা এলো, তিনবার ফিসফিসে এসে বলল, কিন্তু শোনা গেল না বুঝি? কবুল বলে দে ওদের মিস্টার পলিটিশিয়ানকে কবুল। তার রাগ, তার একরোখা শাসন, তার অঢেল ভালোবাসা সবই কবুল। মাহা মুচকি হাসলো। কাজী সাহেবের দিকে তাকাতে তিহু সম্মতিতে কথা জানিয়ে এদিকে তিহুর কবুল বলার পরেই মাহমুটি অপর পাশে দাঁড়িয়ে। কেননা মুরব্বীরা তিহুকে ঘিরে রেখে আছেন। তবে মা সরে যেতে কোত্থেকে জানি উদয় হলো রফিন। দেখো লাভলাইন, আমাদের আগে বাচ্চাগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমাদেরও বিয়ে করে নেওয়া উচিত। মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নিজেকে খুব জন্ম ভাবো তাই না? রাফিন একটু ভাব নিল। অফকোর্স। মাহা মুখ বেঁকিয়ে বলল, কচু তুমি। রফিন তাকে সবার অগোচরে কাছাকাছি টেনে নিল। তাহলে প্রুফ করি। অমনিতেই যেন ছিটকে দূরে সরে গেল মাহা। আর ইউ ক্রেজি রফিন? রাফা শাড়ির আঁচল উঁচিয়ে দাঁড়িয়েছিল। এদিকে হঠাৎই মুখোমুখি ঘর্ষণ হলো কারোর সাথে। পড়ে যেতেই ঠর হলো, বলিষ্ঠ হাত তাকে ধরে নিয়েছে। মুখ কুচকে ব্যক্তিটার দিকে তাকিয়ে বলল, তুমি? চোখে এমন আসমানে তুলে দৌড়ালে কেন? তুমি নিজেই আসবে, আসমানে পৌঁছে যাবে। রাফা নিজেকে ছাড়িয়েতেই উঠে দাঁড়াতেই, তাহলে তো ভালোই হতো। আসমানে ভাইয়ের কাছে যাব। নিহিত শান্ত ভঙ্গিমায় এই অপর দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই রাউফার মুখে এমন আসমানের নাম শুনে জোর থেমে গেল। রাগী কণ্ঠে বলল, আসমান ভাইয়ের কাছে যাবি মানে? রাফা নিজের দিকে তাকাতেই শাড়ি ছাড়িয়ে নিয়ে কুচিটা ঠিক করতে করতে বেশ ভাব নিয়ে বলল, কেন? আসমান ভাইয়ের কাছে গেলে কি সমস্যা? ওনার নাম শুনলেই তোমার এমন পিত্তি জ্বলে ওঠে কেন বলো তো? এতে তো দেখতেও সুদর্শন, তার ওপর অসাময়িক ব্যবহার। তোমার মতো এমন ক্রেজি না। আর আমার তো রীতিনীতি ক্রাশও তিনি। ক্রাশ শব্দটা শুনতে নিহিতের চোল যেন আরো শক্ত হতে শুরু করলো। শান্ত নিহিত মুহূর্তে যেন কালবৈশাখী ঝড়ের রূপ নিল। নিহিত রাফার খুব কাছে চলে এলো। তার তপ্ত নিঃশ্বাস রাফার কপালে আছড়ে পড়লো। নিচু কিন্তু স্বাভাবিক গম্ভীর গলায় নিহিত বলল, শোন রাফা, আজ শেষবারের মতো বলছি, আর জীবনের জন্যই আসমান জমিনের নাম তোর মুখে শুনেছি। তাহলে কিন্তু ভালো হবে না। তোর কাশফাস 2 মিনিটে ঘুচিয়ে দিব আমি। রাত থমথম খেলো। নিহিতের চোখে আজ শাসনায় যেন এক অদ্ভুত অধিকারবোধ কাজ করছে। সে আমতা করে বলল, তুমি তুমি আমার হাত এভাবে ধরেছে কেন? মানুষ দেখলে কি ভাববে? নিহিত বাঁকা হাসলো। মুঠে ধরে রাখা হাত তারা শক্ত করে ধরে বলল, যা ইচ্ছে ভাবুক।